করে রাখেন। ওকে, রেকর্ডিং করলাম। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে প্রক্রিয়ায় জন্মগ্রহণকারী প্রাণীটি পুরুষ না স্ত্রী হবে সেটি নির্ধারিত হয়, তাকেই বলা হচ্ছে লিঙ্গ নির্ধারণ। আর যে সকল ক্রোমোজোমের মাধ্যমে এই জীবের লিঙ্গ নির্ধারিত হয় তাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। সাধারণত সেক্স ক্রোমোজোম গুলোকে এক্স, ওয়াই বা জিরো ক্রোমোজোম নামে অভিহিত করা হয়। আমরা যদি মানুষের কথা বলি, আমরা তো জানি যে মানুষের যে ক্রোমোজোম 23 জোড়া, তাই না? তো এই যে 23 জোড়া যে ক্রোমোজোম রয়েছে এগুলোর মধ্যে 22 জোড়া যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম উভয় লিঙ্গে একই রকম, অর্থাৎ পুরুষ স্ত্রী উভয় লিঙ্গে একই রকম হয় 22 জোড়া, হ্যাঁ, যেগুলোকে অটোজোম বলা হয়। আর এই অটোজোমকে মূলত, যেহেতু অটোজোমের স্পেলিং প্রথমে এ আছে, এখানে ক্যাপিটাল এ দ্বারা এটি প্রকাশ করা হয়। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা কি জানলাম? মানুষের ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া। 23 জোড়ার মধ্যে প্রথম 22 জোড়া উভয় লিঙ্গেই একই রকম হয়, যেগুলো অটোজোম নামে পরিচিত। এবং অটোজোমকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করি। কিন্তু বিষয় হচ্ছে 23তম যে ক্রোমোজোম, এই 23তম ক্রোমোজোমটি নারী এবং পুরুষ সদস্য ভেদে কি হয়? ভিন্নতর হয়। আর এইগুলিকে বলা হয় হেটারোজোম বা সেক্স ক্রোমোজোম। তো সাধারণত নারী সদস্যে যেসব গ্যামেট সৃষ্টি হয়, অর্থাৎ নারী সদস্য যে সেক্স ক্রোমোজোম গুলো রয়েছে এগুলো এক্স নামে পরিচিত। আর নারীদের আবার দুটি এক্স ক্রোমোজোম একই রকম হয়। হ্যাঁ, দুইটা ক্রোমোজোম যেহেতু একই রকম সেক্স ক্রোমোজোম এবং এদেরকে যেহেতু এক্স দ্বারা প্রকাশ করা হয়, এই কারণে নারীদের এই এক্স ক্রোমোজোম গুলোকে অর্থাৎ সেক্স ক্রোমোজোম গুলোকে হোমোগ্যামেটিক সেক্স বা এই গ্যামেট গুলোকে হোমোগ্যামেট বলা হয়। আর পুরুষ সদস্যের ক্ষেত্রে কি দেখা যায় যে সেক্স ক্রোমোজোম দুই ধরনের হয়, যার একটা হচ্ছে নারীদের মতো আর একটা হচ্ছে ভিন্নতর। যেটা নারীদের মতো সেটাকে এক্সই বলা হচ্ছে, আর যেটা ভিন্ন সেটা হচ্ছে ওয়াই। আর এই ভিন্নতার কারণে পুরুষকে বলা হয় হেটারোগ্যামেটিক সেক্স এবং গ্যামেট গুলো বলা হয় হেটারোগ্যামেট। তো এই কথাগুলো তোমাদের ভালোভাবে জানতে হবে। এখানে খুব সুন্দর করে আমি নোট করে দিয়েছি। তোমাদের কাছে যে নোট আছে সেই নোটেও কিন্তু এই কথাগুলো আছে। এখন তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা এখন 1 নাম্বার দিবে, যেহেতু তোমাদের সিলেবাসে দুইটি রয়েছে। হ্যাঁ, লিঙ্গ নির্ধারণ অনেকগুলো ধরন হয়, তোমাদের সিলেবাসে দুইটি রয়েছে, একটা হচ্ছে XY পদ্ধতি আর একটা হচ্ছে XX পদ্ধতি। তোমরা সবাই 1 নাম্বার দিয়ে XY পদ্ধতি লেখো। লিখছো? জি স্যার। আচ্ছা, এবার তোমরা সবাই একটা কাজ করো, সেটা হচ্ছে এই যে এখানে দেখো একটা চিত্র দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই 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 কাজটা তোমরা সবাই খাতায় করো, কারণ এটা এটা কাজ করে শিখতে হবে। সবাই এটা খাতায়, হ্যাঁ, XY পদ্ধতি লিখে শুধু এই ক্রসটা করো। স্যার এখানে প্রথমে 2a প্লাস xy দেওয়া আছে, এখানে 2a মানে কি? এর মানে আমরা কি শিখলাম? ক্যাপিটাল এতে আমরা কি শিখলাম? অটোজোম শিখলাম, তাই না? তাহলে মানুষের 23 জোড়া ক্রোমোজোম, 23 জোড়ার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, তাই না? তাহলে এখানে জোড়া বুঝাইছে, আর এখানে 1 জোড়া আছে তোমার XY, তাহলে টোটাল 23 জোড়া। ক্লিয়ার? জি স্যার। ওকে, স্যার লিখেছি। সবাই লিখছো?
Yes, sir. ওকে, একজনের মোবাইল থেকে শব্দ আসতেছে, সাইড থেকে শব্দ আসতেছে। তাহলে দেখো এখানে পিতার অটোজমকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? 2a plus xy. x1, অনলি x1। হ্যাঁ, 2a টা এটা আসলে অটোজম বোঝানো হয়েছে, আর মাথা হচ্ছে xx, আর এখান থেকে গ্যামেট নেওয়া হয়েছে, অর্থাৎ দুইটা a থেকে একটা a, আর x এটা একটা গ্যামেট, আবার a প্লাস y এটা হচ্ছে আরেকটা গ্যামেট। আর এই পাশে দেখো যেহেতু xx একই রকম রয়েছে, এখানে আমরা অর্ধেক নিয়েছি, তাই না? নেওয়ার পরে এই একটা x এর সঙ্গে যখন এই মাথার একটা x এর সঙ্গে মিলিত হচ্ছে, তখন সেটা কন্যা হয়ে যাচ্ছে, আর পিতার y ক্রোমোজোমের সঙ্গে যখন মাতার x ক্রোমোজোমের সঙ্গে মিলিত হচ্ছে, সেটি আবার পুত্র হয়ে যাচ্ছে। তো একেবারে খুবই সহজ এই লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। এখন এই বর্ণনাটাই এখন এখানে দেওয়া আছে। তোমাদের কাছে যে নোটটা আছে, তোমরা একটু নোটটা দেখলে বুঝতে পারবা যে আমি তো সুন্দর করে তোমাদের নোট করে দিয়েছি। তো নোটে কিন্তু এই বর্ণনাটাই দেওয়া আছে, অর্থাৎ এখানে এই যে দেখো এখানে কি বলা হচ্ছে, প্রথমে উদাহরণ দেওয়া আছে যে মানুষ সহ সকল প্রকার মানে যে স্তন্যপায়ী প্রাণীগুলো রয়েছে, সকল স্তন্যপায়ীতে এই XXXY পদ্ধতি দেখা যায়। এছাড়া কিছু নিম্ন শ্রেণীর প্রাণী যেমন ড্রসোফিলা সহ বিভিন্ন ধরনের পতঙ্গ, আবার অনেক উদ্ভিদ যেমন গাঁজা, তেলাকুচা, ইলোডিয়া, হ্যাঁ, এগুলোতেও এই লিঙ্গ নির্ধারণ পদ্ধতি লক্ষ্য করা যায়। তাহলে এখান থেকে তোমরা কিভাবে উপকৃত হবে? এখান থেকে তোমরা এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে বলা থাকবে যে নিম্নোক্ত কোন প্রাণীতে XXXY পদ্ধতি দেখা যায়, সেখানে হয়তো বা অপশনে ড্রসোফিলা মাছির কথা উল্লেখ থাকবে, বা হয়তো বলে দিল যে তেলাকুচাতে কোন ধরনের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি দেখা যায়, সেখানে হয়তো উল্লেখ থাকবে XXXY, XXX0, ZZZW, ZZZ0। হ্যাঁ, এরকম অনেক পদ্ধতি আছে। তোমাদের সিলেবাসে দুইটা আছে, এখানে দুটো নিয়ে আমরা আলোচনা করছি। আর এই যে পদ্ধতিটা, এই পদ্ধতি কে বর্ণনা করেছেন? হ্যাঁ, এন স্টিভেন্স এবং ইবি উইলসন 1905 সালে প্রথম এই পদ্ধতিটি ওনারা বর্ণনা করেছেন। আর এরপরে যে বর্ণনাটা দেওয়া আছে, এই বর্ণনাটা অর্থাৎ এই ক্রসের যে ঘটনাটা, যেটা আমরা সাধারণত ব্যাখ্যা আকারে লিখি, সেই কথাটাই এখানে উল্লেখ আছে। অর্থাৎ এই যে স্ত্রীর XX, পুরুষের XY, এদের মধ্যে X গ্যামেটের সঙ্গে যখন Y গ্যামেট মিলিত হয় তখন পুত্র সন্তান হয়, আবার X গ্যামেটের সঙ্গে যদি X গ্যামেট মিলিত হয় তাহলে সেক্ষেত্রে কন্যা সন্তান হয়। এই কথাগুলি উল্লেখ আছে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে XXX0 পদ্ধতি। হ্যাঁ, তোমরা XXXO বলতে পারো। অর্থাৎ এটা দ্বারা আমরা কি বুঝলাম? এটা দ্বারা আমরা বুঝলাম যে এদের Y ক্রোমোজোমটা নাই। কাদের? যেমন ঘাস ফড়িং, গ্যান্দি পোকা, আরশুলা, ছাড় পোকা, হ্যাঁ, এছাড়াও বিভিন্ন বর্গের রয়েছে, যেমন অর্থোপটেরা, হেমাটোপটেরা বর্গের পতঙ্গদের ক্ষেত্রেও এই ধরনের লিঙ্গ নির্ধারণ দেখা যায়। আর এদের কি দেখা যায়? এদের সাধারণত স্ত্রীদের ক্ষেত্রে XX উভয় ক্রোমোজোম লক্ষ্য করা যায়, কিন্তু পুরুষ পতঙ্গদের ক্ষেত্রে একটা X ক্রোমোজোম থাকে কিন্তু কোনো Y ক্রোমোজোম থাকে না। আর Y ক্রোমোজোম না থাকায় সেখানে শূন্য দ্বারা প্রকাশ করা হয়। এছাড়া যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা হচ্ছে সেম, অর্থাৎ তোমরা সবেমাত্র একটা ক্রস করেছো না, XXXY পদ্ধতি একটা করেছো না, এখানে কি ওই ক্রসে শুধুমাত্র Y এর জায়গায় যদি শূন্য দাও তাহলে এই পদ্ধতি হয়ে যাবে। এই যে দেখো এটার ওটার মধ্যে কোনো পার্থক্য আছে? শুধু পার্থক্য কোথায়? Y এর জায়গায় 0 আছে, তাই না? অর্থাৎ ও আছে, ওই বলো, তোমাদের যদি মনে হয় যে 0 সমস্যা, ও বলবে। সবাই ক্লিয়ার? জি স্যার। কেউ দাঁড়াদাঁড়ি করতেছে, ভুলে দাগ দিচ্ছ স্ক্রিন। তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে এই লিঙ্গ নির্ধারণ নিয়ে? না স্যার। আচ্ছা, এরপর আমরা যেটি আলোচনা করব সেটা হচ্ছে এই যে একটা 3 নাম্বার জায়গা। তোমাদের আমি বারবার একটা কথা বলতাম না যে জেনেটিক্সে 3টা জায়গা আছে প্রশ্ন করার মতো।
হ্যাঁ, মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আর সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, তার মধ্যে প্রথম দুইটা আমাদের আলোচনা শেষ হয়ে গেছে। এই যে 3 নাম্বার যে অংশটা, এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। অর্থাৎ যদি মেন্ডেলের প্রথম সূত্র প্লাস প্রথম সূত্রের ব্যতিক্রম, সেখান থেকে যদি প্রশ্ন কমন না পাও, তাহলে দ্বিতীয় সূত্র প্লাস দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম থেকে পাবা। আর সেখানে যদি না পাও, তাহলে এখান থেকে অবশ্যই পাবা। কথা বুঝতে পারছো? সবাই খাতায় লেখো সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। সুন্দর লাগছে, লিখছো সবাই? জি স্যার। ওকে, এই যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার অর্থাৎ লিঙ্গ জড়িত অস্বাভাবিকতা, সাধারণত আমরা কিন্তু সবেমাত্র শিখলাম যে মানুষের যে সেক্স ক্রোমোজোম সেটি XX অথবা XY, অর্থাৎ যদি নারী হয় XX আর যদি পুরুষ হয় XY। আর এই যে লিঙ্গ সংযুক্ত যে ডিসঅর্ডার, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এক্স ক্রোমোজোমে কিছু জিন আছে, যে জিনগুলোর কারণে মানুষের বিভিন্ন ধরনের রোগ বা অস্বাভাবিকতা দেখা যায়। এই রোগ বা অস্বাভাবিকতা গুলোকেই বলা হয় সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। দেখো আমি বোল্ড করে দিয়ে সুন্দরভাবে এখানে সংজ্ঞাটা উল্লেখ করে দিয়েছি যে সেক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর অস্বাভাবিকতার কারণে মানুষের দেহে যে বিভিন্ন ধরনের বংশগতি অস্বাভাবিকতা ও রোগ সৃষ্টি হয়, তাদের একত্রে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বলা হয়। আর এগুলো কোথায় থাকে? এগুলো মানুষের এক্স ক্রোমোজোমে থাকে। সবসময় মনে রাখবো মানুষের এক্স ক্রোমোজোমে থাকে। যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, তাই খুব ভালো করে নজর দাও। তো এই যে মানুষের এক্স ক্রোমোজোমে যে অবস্থিত যে জিনগুলো নিয়ন্ত্রিত ডিসঅর্ডার কি কি আছে? আছে তো অনেক, অর্থাৎ মানুষে এ পর্যন্ত প্রায় 60টি সেক্স লিঙ্কড জিন পাওয়া গেছে। তার মধ্যে তোমাদের সিলেবাসে কয়টা আছে? তোমাদের সিলেবাসে আছে 3টা। কি কি? বর্ণান্ধতা, হিমোফিলিয়া, মাসকুলার ডিস্ট্রফি। এটার পাশাপাশি আমি আরো 2টা নাম দিয়েছি, যেমন মায়োপিয়া, রাতকানা ইত্যাদি। অনেক সময় এখান থেকে বহুপদীয় এমসিকিউ হয়। কিভাবে? বলা থাকে যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার দিয়ে একটা ড্যাশ চিহ্ন থাকবে, তারপরে 1 নম্বরে ধরো বর্ণান্ধতা, 2 নম্বরে হিমোফিলিয়া, 3 নম্বরে রাতকানা। তোমরা তো বর্ণান্ধতা পড়ছো, হিমোফিলিয়া পড়ছো, রাতকানার কথা তো আর শোনা নেই। হয়তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট 1 আর 2 অ্যান্সার করবে, কিন্তু রাতকানাও যে একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এটা তো জানতে হবে। তো পাশাপাশি তোমাদের সিলেবাসে যে 3টা আছে, এই 3টার পাশাপাশি মায়োপিয়া আর রাতকানা, এই 2টা শব্দ একটু মনে রাখলেই হবে। আর একটা কথা মনে রাখবা যে এই পর্যন্ত প্রায় 60টি সেক্স লিঙ্কড জিন পাওয়া গেছে। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এছাড়া আরো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে রয়েছে, সেটি হলো যে আমরা তো জানলাম যে এক্স ক্রোমোজোমে যে জিনগুলো থাকে সেগুলোই হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বা সেক্স লিঙ্কড জিন। তাহলে ওয়াই ক্রোমোজোমে তো এই জিনগুলো নিশ্চয় থাকে না, তাহলে নিশ্চয়ই ওয়াই ক্রোমোজোমে কোনো না কোনো জিন তো থাকে। তা সেই জিনগুলোকে কি বলা হয়? সেই জিনগুলোকে বলা হয় হল্যান্ড্রিক জিন। মনে থাকবে, ওয়াই ক্রোমোজোমে বিদ্যমান জিনগুলোকে বলা হয় হল্যান্ড্রিক জিন, আর এক্স ক্রোমোজোমে বিদ্যমান জিনগুলোকে বলা হয় সেক্স লিঙ্কড জিন। মনে থাকবে সবার? জি স্যার। সবসময় মনে রাখবা, নোট তো দিয়েছি তো, নিশ্চয় তোমাদের কাছে নোট আছে। যেগুলো আমি এমসিকিউ বলতেছি সেগুলো আন্ডারলাইন করে রাখো, যে এক্স ক্রোমোজোমে বিদ্যমান জিনগুলোকে বলা হয় সেক্স লিঙ্কড জিন, আর ওয়াই ক্রোমোজোমে বিদ্যমান জিনগুলোকে বলা হয় হল্যান্ড্রিক জিন। ঠিক আছে?
আর এখানে 5টা যে নাম রয়েছে, বর্ণান্ধতা, হিমোফিলিয়া, মাসকুলার ডিস্ট্রফি, এই 3টা তো তোমাদের সিলেবাসে আছে, এটা তো জানবাই। পাশাপাশি মায়োপিয়া, রাতকানা, এই 2টা শব্দ তোমাদের যেন মনে থাকে। আর মানুষের এ পর্যন্ত প্রায় 60টি যে সেক্স লিঙ্ক জিন পাওয়া গেছে, এই লাইনটার নিচেও তোমরা আন্ডারলাইন করো। তাহলে এখন প্রথম যেটি রয়েছে সেটি হলো বর্ণান্ধতা। এই যে বর্ণান্ধতা, আসলে বর্ণান্ধতা বলতে আমরা কি বুঝি? বর্ণান্ধতা বলতে আমরা সহজে বুঝতে পারছি যে বর্ণ চিনতে পারে না। কোন বর্ণ চিনতে পারে না? আসল অর্থাৎ মূল যে বর্ণগুলো রয়েছে, লাল, সবুজ, নীল। তো লাল, সবুজ, নীলের মধ্যে ম্যাক্সিমাম চিনতে পারে না লাল এবং সবুজ। এই কারণে দেখো এখানে আমি একটা সুন্দর করে সংজ্ঞা দিয়ে দিয়েছি যে বংশগত রোগে কোনো মানুষ বিভিন্ন বর্ণের, বিশেষত লাল ও সবুজ বর্ণের পার্থক্য করতে পারে না বা চিনতে পারে না, সেই প্রকার অস্বাভাবিকতাকে বর্ণান্ধতা বলে। আর এই যে বর্ণান্ধতা, আমরা তো জানি যে মানুষের যে চোখ রয়েছে, এই চোখটাকে যদি লম্বচ্ছেদ করা হয় তাহলে সেখানে স্ক্লেরা, কোরেড এবং রেটিনা 3টা স্তর পাওয়া যাবে। আর এই যে 3টা স্তর, এই 3টা স্তরের একদম ভিতরের যে স্তর, যেটা নাম হচ্ছে রেটিনা, এই রেটিনা স্তরে 2 ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। রড কোষের মাধ্যমে আমরা সাদা কালো চিনতে পারি, আর কোন কোষের মাধ্যমে আমরা এই যে রঙিন যে বর্ণগুলো রয়েছে এগুলো আমরা চিনতে পারি। তো এই যে কোন কোষ, যেহেতু লাল, সবুজ রঙিন বর্ণ, তো কোন কোষগুলোর মাধ্যমে আমরা এগুলো চিনতে পারি। আর এই কোন কোষের গঠন নিয়ন্ত্রণ করে মূলত এক্স ক্রোমোজোমে বিদ্যমান একটি প্রকট জিন। এখন যদি মিউটেশন হয়, ধরো এক্স ক্রোমোজোমে মিউটেশন হয়ে গেছে, তাহলে সেই প্রকট জিন আর নেই, ফলে সেখানে রয়েছে একটা প্রচ্ছন্ন জিন। তাহলে প্রচ্ছন্ন জিন যদি ওই এক্স ক্রোমোজোমে থাকে, তাহলে সে কি আর এই কোন কোষের গঠন নিয়ন্ত্রণ করতে পারবে? নিশ্চয়ই পারবে না, কারণ কোন কোষের গঠন নিয়ন্ত্রণ করে প্রকট জিন। আর কোনো কারণে প্রকট জিনের জায়গায় যদি প্রচ্ছন্ন জিন আসে, তাহলে সেটি আর কোন কোষের গঠন নিয়ন্ত্রণ করতে পারবে না। এর ফলে কি হবে? এর ফলে কোন কোষ গঠন ব্যাহত হবে এবং ফলশ্রুতিতে লাল, সবুজ বর্ণ এগুলো তারা চিনতে পারবে না, অর্থাৎ রঙিন বর্ণটা চিনতে পারবে না, বুঝতে পারবে না। আর এই যে অস্বাভাবিকতা, এটি হচ্ছে লাল, সবুজ বর্ণান্ধতা। ঠিক আছে, এটি একটা লিঙ্গ জড়িত বা সেক্স লিঙ্কড ডিজিজ বা রোগ। আর এই যে বর্ণান্ধতা, এই বর্ণান্ধতারই তোমাদের বংশগতি জানতে হবে। দেখো এখানে বংশগতি দেখানো হয়েছে। তোমাদের যে নোটটা, তোমাদের নোটে কিন্তু আমি এক্স ক্যাপিটাল সি, এক্স স্মল সি দিয়েছি, তাই না? জি স্যার। আসলে এটা পরিবর্তন হয়, বুঝছো, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেওয়া হয়। যেমন দেখো, এর আগে আমরা দিতাম এক্স স্মল বি, এক্স ক্যাপিটাল বি, অর্থাৎ স্মল বি তে বর্ণান্ধতার জন্য দায়ী জিন ধরা হতো, আর ক্যাপিটাল বি তে স্বাভাবিক দৃষ্টির জন্য দায়ী জিন ধরা হতো। এরপরে আবার যখন বইগুলো এডিশন হলো, তখন কি করা হলো যে এক্স স্মল সি, কিন্তু স্মল সিটা সুপারস্ক্রিপ্ট হিসাবে থাকবে, তোমার পাওয়ারে থাকবে, আর স্বাভাবিকের জন্য একটা প্লাস ধরা হতো। এরপর আবার তোমাদের যে নোটটা দিয়েছি, এটা হচ্ছে একদম লেটেস্ট ভার্সন, আমার এখানে আপডেট করা হয়নি। তোমরা যে নোটটা পেয়েছো ওটা একদম লেটেস্ট, ওটাই সবচেয়ে আপডেট, এক্স ক্যাপিটাল সি, এক্স স্মল সি। তো এই উদাহরণগুলো আপডেট করা হয় কেন? আপডেট করা হয় কারণে তোমাদের তো একটা কথা সবসময় বলি যে এই উদাহরণগুলো বইয়ে যেভাবে আছে, বিশেষ করে গাজী আজমল স্যারের বইয়ে, পরীক্ষার উদ্দীপকটা ওইভাবেই হয়। তোমাদের যেন বুঝতে অসুবিধা না হয়, এই কারণে আমি এক্স ক্যাপিটাল সি দিয়েছি, এক্স স্মল সি দিয়েছি। তোমরা সবাই বুঝতে পারছো আমার কথা? জি স্যার। জি স্যার। ওকে, এখন এই যে দেখো এখানে ধরো এক্স প্লাস দিয়ে যেহেতু করা আছে, আর নোট তোমাদের ক্যাপিটাল সি দিয়ে করা আছে, আমি ক্যাপিটাল সি দিয়েই বলি। ধরো এক্স ক্যাপিটাল সি হচ্ছে প্রকট জিন, যেটা স্বাভাবিক দৃষ্টির জন্য দায়ী। তোমরা সবাই একটু নোট দেখো। আর এক্স যে স্মল সি রয়েছে সেটা হলো প্রচ্ছন্ন জিন, আর এটি মূলত বর্ণান্ধতার জন্য দায়ী। তাহলে যে মহিলা একেবারে স্বাভাবিক হবে তার জিনোটাইপ কি হবে? এক্স ক্যাপিটাল সি, এক্স ক্যাপিটাল সি। আর যে মহিলা বাহক হবে তার জিনোটাইপ হবে এক্স ক্যাপিটাল সি, এক্স স্মল সি।
আবার যে মহিলা বর্ণান্ধ হবে তার জিনোটাইপ হবে এক্স স্মল সি এক্স স্মল সি। আবার যে পুরুষ স্বাভাবিক হবে তার জিনোটাইপ হবে এক্স ক্যাপিটাল সি ওয়াই। আর পুরুষ যদি বর্ণান্ধ হয় তাহলে জিনোটাইপ হবে এক্স স্মল সি ওয়াই। রাইট? এইভাবে দেওয়া আছে নোটে। জি স্যার। আচ্ছা, স্যার। এরপরে দেখো যে আমি একটা হাতে লিখে তোমাদের বংশগতি দেখিয়েছি। ওটা কার সঙ্গে কার ক্রস করানো হয়েছে বলো তো? বর্ণাঢ্য বর্ণাঢ্য পুরুষ আর স্বাভাবিক আর মহিলা। স্বাভাবিক মহিলা। বর্ণান্ধ পুরুষ আর স্বাভাবিক মহিলা। স্বাভাবিক মহিলা। স্বাভাবিক মহিলা। আচ্ছা, এখন তোমরা একটা কাজ করবা। তোমাদের কাছে যেহেতু নোট আছে বা কারো কাছে যদি নোট না থাকে, আমার এই স্ক্রিনটা তো দেখছোই, আশা করি সবার কাছে নোট থাকার কথা, হয়তো কয়েকজন অবশ্য নাই মনে হয়। তোমরা বর্ণান্ধ পুরুষের সঙ্গে একটা বাহক মহিলা ক্রস নিজেরাই করো। আমি তো একটা ক্রস তোমাদের নোটে তো করে দিয়েছি। আমাদের হাতে আর 10 মিনিট সময় আছে। 10 মিনিট শেষ হলে আমি আবার নতুন করে তোমরা সবাই যুক্ত হবে, ঠিক আছে? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। সবাই বর্ণান্ধ পুরুষের সঙ্গে বাহক মহিলার একটা ক্রস করো, করে আমাকে বলো যে কি কি পেয়েছো। স্যার করেছি।
কি কি আসছে বলো তো? স্যার একটা বাহক মহিলা আর একটা বর্ণাঢ্য পুরুষ। বাহক মহিলা, বাহক তো মহিলা আসবে না, বাহক ওটা কন্যা লিখতে হবে, কন্যা। ও আচ্ছা, কন্যা। পোলা মানে মহিলা মানে দিবা? আরেকটা হচ্ছে বর্ণাঢ্য পুরুষ। একটা একটা করে আসছে। ও আচ্ছা স্যার, সরি ভুল হয়েছে। আবার ঠিক করো। এই বর্ণান্ধ এটা স্যার চারটা করে আসছে খুবই তো। গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার আপনি কি বর্ণান্ধ পুরুষ আর স্বাভাবিক মহিলার ক্রস করতে বলছেন? আমি বলেছি বর্ণান্ধ পুরুষ আর বাহক মহিলার ক্রস করতে। জি স্যার করছি। স্বাভাবিক মহিলার ক্রস তো আমি একটা নোটে বাহক লিখেছি। কন্যা, করিস। স্যার একটা বাহক কন্যা, বর্ণান্ধ মেয়ে, মানে বর্ণান্ধ মেয়ে কন্যা, আর একটা স্বাভাবিক পুরুষ বর্ণান্ধ পুরুষ আসছে। চারটা। গুড। জি স্যার, এটাই আসছে। এটা কি সবার আসছে? জি জি স্যার, স্যার, এটাই আসছে। জি স্যার, এটাই আসছে। আচ্ছা একটা শোনো, একটা করে আসছে। আমি তোমাদের আবারও স্যার বলতেছি, এটাই আমি তোমাদের আবারও বলতেছি, অসম্পূর্ণ প্রকটতা, মনোযোগ সহকারে শোনো, অসম্পূর্ণ প্রকটতা, 13:3, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, আর এই বর্ণান্ধতা, এই চারটা যদি নাও বোঝো, কেউ যদি মনে করো যে শেষ পর্যন্ত তুমি পারতিছো না, প্রয়োজনে মুখস্থ করে নিবা, কারণ এই চারটা থেকেই তোমাদের ভবিষ্যতে উদ্দীপক ইনশাল্লাহ আমি মনে করি। এর পাশাপাশি তো সবই পড়ছো, বাট এই চারটাকে মেন ফোকাসে রাখবা, ঠিক আছে? এই কারণে বারবার বলতেছি যে বর্ণান্ধ অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ো। আচ্ছা, তো যাই হোক, তাহলে এখন এখান থেকে কিন্তু বিভিন্ন ভাবে ক্রস আসতে পারে। বলতে পারে স্বাভাবিক মহিলার সাথে বর্ণান্ধ পুরুষ, বা বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষ, বা বাহক মহিলার স্যার সাথে এখানে কি রেশিও দেখানো লাগবে? না 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 না, F1 আচ্ছা পিতামাতার মধ্যে ক্রস করে সন্তানদের মধ্যে কি মানে বর্ণান্ধরা কিভাবে প্রকাশ পেলে এটাই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আচ্ছা এখন বলো, আমি আজকে পড়াটা একটু কম পড়ালাম, আসলে আমি বাইরে ছিলাম। নেক্সট পড়াটা আগামী পরশুদিন কখন পড়াবো সেটা বলো। কালকে পড়াবো না, আগামী পরশুদিন কখন পড়াবো? স্যার আপনার যখন সুবিধা হয়। তাহলে 3:30 থাকুক নাকি? স্যার না এই স্যার 3:30 আমাদের হিরা স্যারের কাছে পড়া আছে। তাহলে সকালে, স্যার আমাদের 5টা হিরা স্যারের কাছে পড়া আছে। স্যার তাহলে সকালে দেন, সকালে। সকাল 11টায়, স্যার সকালে। 11টায়। জি জি স্যার, স্যার। সকালে। জি স্যার, তাহলে 11টায় থাকুক। জি স্যার, জি তাহলে এটা কনফার্ম, ঠিক আছে? সকাল 11টায়। জি স্যার। ওকে আচ্ছা স্যার। স্যার। তাহলে আগামী আজকে হলো কি বার? আজকে হলো রবিবার। আগামী জি জি স্যার। স্যার। আগামী মঙ্গলবার সকাল 11টায়, ঠিক আছে? জি ওকে স্যার। স্যার। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।